আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে সোনালী স্টার ফ্লাওয়ার আসার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমি তোমাদের সাথে আজকে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পত্র থেকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়টা ফুললি কমপ্লিট করেছি। এখন হচ্ছে এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে কি আমরা আলোচনা করব। সেটা তোমাদের বইতে 156 নম্বর পেজে তোমরা পাবে। তাহলে এই প্রশ্নগুলো আমাদের কত? 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে দেখেন, প্রথমেই 1 নম্বরটাতে আছে হচ্ছে বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়। তাহলে এই চ্যাপ্টারটার নামই তো ছিল ফাংশনস অফ মার্কেটিং। তাহলে এই বিপণন কার্যাবলী বলতে কি বোঝায় সেটা হচ্ছে কি প্রথম প্রশ্ন। তাহলে দেখেন, বিপণন আমি যদি সহজ কথায় বলতে চাই, বিপণন যেসব কাজগুলো করে ওই সব কাজের সমষ্টিটাই কি বিপণন কার্যাবলী। তার মানে বিপণন যেসব কাজ করে, এবার দেখি আমি বিপণন কি কি কাজ করে। বাজার গবেষণা করে, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর, বিক্রয়োত্তর সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকেই কি বলে? বিপণন কার্যাবলী বলে। কথাটা কি বুঝতে পারছেন? তারপর দেখেন, বিপণন কার্যাবলী হলো একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। বিপণনের এ সকল কার্য সম্পাদনের সাথে কি বেশ কিছু মৌলিক ধারণা জড়িত আছে। তাহলে ওই মৌলিক ধারণাগুলো কি দেখেন, সেগুলো কি? প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, অভিজ্ঞতা, ভ্যালু, সন্তুষ্টি, বিনিময়, লেনদেন, সম্পর্ক, বাজার ইত্যাদি। আসলে এইসব বিষয়গুলো আছে বলেই তো আমাদের কি বিপণন কাজগুলো করতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়েই কি বিপণন প্রক্রিয়া গড়ে ওঠে। দেখেন, আমাদের যদি প্রয়োজন না থাকে তাহলে আমার পণ্য উৎপাদনের দরকার হচ্ছে না, বা চাহিদা যদি না থাকে। তাহলে বিপণন কাজের সাথে 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত। এগুলো দেখেন কি? পণ্য, কর্ম এবং ব্যক্তি। তবে 2 নম্বর প্রশ্নটা কি আছে? বিপণনের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর বা স্বত্ব হস্তান্তর কার্যক্রমটি ব্যাখ্যা করো। তাহলে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি মালিকানা হস্তান্তর হয় কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এই প্রশ্নের মূলত আনসারটাই হচ্ছে এইটা, ক্রয় বিক্রয়। তারপর হচ্ছে আপনি ডিটেলসটা লিখবেন। এখন আপনি যদি সারাদিনই বর্ণনা দেন কিন্তু ক্রয় বিক্রয় শব্দটা আপনি একবারও ইউজ করলেন না, তাহলে কিন্তু আপনার উত্তরটা হচ্ছে না। তাহলে স্বত্ব হস্তান্তর বা মালিকানা হস্তান্তর হয় একমাত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তাহলে সেটা কিভাবে? দেখেন, আমার কাছে একটা ফোন ছিল, এখন এই ফোনটার মালিক আমি। এটা যখন আমি বিক্রি করলাম, তাহলে আমি বিক্রেতা, আমার কাছ থেকে যিনি কিনে নিল তিনি কি ক্রেতা। তাহলে কি উনি কি এখন ওটার মালিক হয়ে গেল না? তাহলে স্বত্বাধিকার কি এই ফোনের এখন হচ্ছে আমার কাছ থেকে যিনি কিনে নিছে। তাহলে আমি যদি ফোনটা বিক্রি না করতাম, উনি যদি ক্রয় না করতো, তাহলে কি এটা কখনোই সম্ভব মালিকানা হস্তান্তর করা? তারপর 3 নম্বর আছে, দেখেন বিপণনের স্থানগত উপযোগ সৃষ্টির কার্যক্রমটি ব্যাখ্যা করে। তাহলে বিপণন কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করে? উৎপাদন স্থান হতে পণ্য কি প্রকৃত ভোক্তাদের নিকট পৌঁছানোর মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তাকেই বলা হয় হচ্ছে স্থানগত উপযোগ। মানে প্রকৃত ভোক্তার নিকট যেখানে পণ্যটা উৎপাদিত হচ্ছে সেখান থেকে কি প্রকৃত ভোক্তার নিকট সেটা কি পৌঁছানো হবে। আর এখানে মেইনলি উত্তর হচ্ছে, দেখেন বিপণনের মাধ্যমে কি করা হয়? এরূপ উপযোগটা করা হয় কিসের মাধ্যমে? বিপণনের পরিবহনের মাধ্যমে। পরিবহন ছাড়া কি উৎপাদিত স্থান হতে পণ্যটা চূড়ান্ত ভোক্তার নিকট নিয়ে যাওয়া সম্ভব হয়? হয় না। এবার দেখেন, গুদামজাতকরণ বলতে কি বোঝায়? পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী কি নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণ করাকে কি বলা হয়? গুদামজাতকরণ। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে কি হয় জানেন? এটা কিন্তু সময়গত উপযোগের সৃষ্টি করে। গুদামজাতকরণ কি করে? সময়গত উপযোগ। দেখেন, গুদামজাতকরণ উৎপাদন এবং সময় ও ব্যবহারের সময়ের মধ্যে কি সংযোগ স্থাপন করে। কিসের মধ্যে? উৎপাদনের সময় এবং কি ব্যবহারের সময়। তাহলে পণ্যটা জানুয়ারি মাসে উৎপাদিত হইতে পারে, আমি যেটা কি মার্চ মাসে গিয়ে ব্যবহার করতে পারি। তো এই দুইটার মধ্যে কি গুদামজাতকরণটা কি করে? সংযোগ স্থাপন করে। যে এখন এটা আমি তৈরি করতেছি কিন্তু এটা আমি কি ব্যবহার করবো হচ্ছে 3 মাস পর। তাহলে এখানে কি সংযোগটি স্থাপিত হয়েছে না? সেটা কার মাধ্যমে সম্ভব হয়েছে? গুদামজাতকরণের মাধ্যমে সম্ভব হয়েছে। তাহলে এটা একটু আপনার ডিটেলসটা পড়ে নেবেন। আমি জাস্ট কোয়েশ্চেনগুলোর মেইন যেই কথাটা আছে আমি জাস্ট ওইটা বলে দিতেছি। দেখেন, এখানে এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, গুদামজাতকরণ যে উপযোগটি সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। তাহলে গুদামজাত কোন উপযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে হবে কি সময়গত উপযোগ সৃষ্টি করে। কেন সময়গত? এই যে আমি একটু আগে বললাম না, জানুয়ারি মাসে পণ্যটা উৎপাদিত হচ্ছে কিন্তু আমি সেটা ব্যবহার করব কবে? মার্চ মাসে ব্যবহার করতেছি। তাহলে এটা কি সময়ের
আমি যে সময় উৎপাদিত হচ্ছে না আমি তখনও কি সেটা ব্যবহার করতে পারতেছি। তাহলে এই জন্য কী হবে, আমার গুদামজাতকরণ সময়গত উপযোগের সৃষ্টি করে। তারপর হচ্ছে 6 নম্বর, গুদামজাতকরণ চাহিদা ও যোগানের সমতা রক্ষা করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখেন কিভাবে। চাহিদা, এখন পণ্যটা উৎপাদিত করছি আমি 100 জন ভোক্তার জন্য বা ক্রেতার জন্য, কিন্তু এখন চাহিদা আছে হচ্ছে 50 জন। তাহলে আমি বাকি 50 আমি কী করব, সেটা আমি যদি গুদামজাতকরণ করে রেখে দেই, পরবর্তীতে আবার যখন দরকার পড়বে আমি কি সেটার যোগানটা দিতে পারব। তাহলে কি গুদামজাতকরণ চাহিদা ও যোগানের মধ্যে সমতা রক্ষা করছে না? দেখেন আমি যখন প্রশ্নটা পড়ি তাহলে বুঝতে পারবেন। পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রীর নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকেই কী বলা হয়, গুদামজাতকরণ বলা হয়। তাহলে কিছু কিছু পণ্য আছে যা কি বছরের নির্দিষ্ট সময় উৎপাদিত হলেও তার চাহিদা কি সারা বছর ব্যাপী থাকে। পণ্যটা একটা সময় উৎপাদিত হয় কিন্তু কি সারা বছর ধরেই কি মানুষের সেটা চায়। যেমন দেখেন আলু, পেঁয়াজ, গুড় ইত্যাদি এরূপ মৌসুমি পণ্য গুদামজাত না করা হলে উৎপাদনকালীন সময়ে যোগান বৃদ্ধি পেয়ে দাম কি ব্যাপক কমে যাবে। এখন দেখেন যদি এগুলোকে মজুত না করি, অনেক অনেক আলু আছে, তাহলে কি দাম কমে যাবে না? মানুষ কি নিবে, বলবে এগুলো তো যদি আমরা না নিই আপনার এগুলো নষ্ট হবে, পচে যাবে, তাহলে কি দামটা কমে যাবে না? তাহলে অন্যদিকে উৎপাদনের মৌসুম শেষ হলে যোগান হ্রাস পেয়ে মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে। তাহলে যখন আবার যে সিজনে থাকবে না ওই সিজনে কি অনেক দাম বেড়ে যাবে। এরূপ অবস্থায় গুদামজাতকরণের মাধ্যমে চাহিদা ও যোগানের মধ্যে কি সমতা রক্ষা করা সম্ভব। তাই বলা যায় গুদামজাতকরণ চাহিদা ও যোগানের সমতা রক্ষা করে। কথাটা কি বুঝতে পারছেন? তারপরে দেখেন 7 নম্বর আছে হচ্ছে গুদামজাতকরণ যোগানের স্থিতিশীলতা বজায় রাখে। 6 নম্বর আর 7 নম্বরটা অলমোস্ট সেম, তাহলে ডিফারেন্টটুকু কি সেটাই আমরা দেখি। তাহলে আমি বলি যখনই এই প্রশ্নগুলো আপনাদের আসবে যে গুদামজাতকরণ কিভাবে চাহিদা ও যোগানের সমতা রক্ষা করে, বা গুদামজাতকরণের মাধ্যমে কি কোন উপযোগ সৃষ্টি হয়, অথবা পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়, অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়, এই যে জিনিসগুলো যে আসবে, স্থানগত উপযোগ কি, এগুলো নিয়ে যখন প্রশ্নটা করবে প্রথমে তার ডেফিনেশনটা দিবেন। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ফার্স্টেই বলা হয়েছে গুদামজাতকরণ কি, ঠিক আছে? তাহলে যেই প্রশ্নটা আসুক প্রথমে কি ওই রিলেটেড সাবজেক্টটার কী করবেন, আপনি প্রথমে একটা সংজ্ঞা দিবেন, তারপর হচ্ছে আপনি বিস্তারিত আলোচনাটা করবেন, সেক্ষেত্রে ভালো নাম্বার পাওয়া যাবে। তাহলে 7 নম্বর প্রশ্নে কি আছে, পণ্যের সময় বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রীর নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। যোগান স্থিতিশীলতা বলতে সারা বছর ব্যাপী যোগানের একটি কাঙ্ক্ষিত মাত্রাকে বোঝায়। কোনো পণ্যের অতিরিক্ত যোগান হলে গুদামজাতকরণের মাধ্যমে তা বাজার হতে উঠিয়ে নিয়ে সংরক্ষণ করা হয়, অনেক অতিরিক্ত হয়ে গেলে পরবর্তীতে গুদামজাতকৃত উক্ত পণ্যের যোগান হ্রাস পেলে, মানে কি এখন এই পণ্যটা কি খুব বেশি চাচ্ছে না, তখন কি বিক্রয়ের মাধ্যমে আবার কি করা হয়, যোগান বৃদ্ধি করা হয়, ফলে পণ্যের যোগান স্থিতিশীল থাকে। গুদামজাতকরণ পণ্যের মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে। 8 নম্বর যে কোশ্চেনটা আছে, গুদামজাতকরণ হচ্ছে কি বললাম আমি, পণ্যের মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে। এই প্রশ্নটা আমি অলরেডি এই যে আপনার এখানে আলোচনা করছি 6 নম্বরে। কিভাবে দেখেন, যখন কি যোগান বৃদ্ধি পায় তখন কি হবে, যোগান বৃদ্ধি পেলে দাম কি ব্যাপক কমে যাবে, ঠিক আছে? আবার অন্যদিকে যখন কি মৌসুম শেষ হয়ে যাবে, যোগান হ্রাস পাবে, তখন কি মূল্য আবার বৃদ্ধি পাবে। যোগান বলতে কি বোঝাচ্ছে, বাজারে এই জিনিসের যোগানটা যদি কমে যায়, যোগান মানে বাজারে যেটা আসতেছে, বাজারে 5 কেজি আসতেছে, তার মানে এটা হচ্ছে যোগান। তাহলে 5 কেজি আসতেছে, আমার দরকার হচ্ছে 10 কেজি, তাহলে সেক্ষেত্রে কি জিনিসের দামটা বেড়ে যাবে। আবার আমার দরকার হচ্ছে বাজারে যোগান দিতে হচ্ছে 10 কেজি করে, কিন্তু আমার মানুষ নিতে হচ্ছে 5 কেজি, তাহলে কি জিনিসের দামটা কী হবে, অটোমেটিক্যালি সেটা কী হবে, কমে যাবে। যোগান মানে বোঝাচ্ছে বাজারে যতটুকু আসতেছে। 8 নম্বরে বলছে গুদামজাতকরণ পণ্যের মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে, ব্যাখ্যা করো। তাহলে দেখেন বাজারে পণ্য সরবরাহে বৃদ্ধি কিংবা হ্রাসের ফলে মূল্য কি বৃদ্ধি বা হ্রাস পায় না। এরূপ অবস্থায় গুদামজাতকরণের মাধ্যমে কি পণ্য সংরক্ষণ করে পণ্যের মূল্যের হ্রাস ঠেকানো যায় এবং ঘাটতি সময় বাজারে ছেড়ে মূল্যের ঊর্ধ্বগতিকে হ্রাস করা সম্ভব হয়। তাই বলা যায় গুদামজাতকরণ পণ্যকে স্থিতিশীলতা রক্ষা করে, পণ্যের স্থিতিশীলতা রক্ষা করে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের বাড়ির কাজ হচ্ছে এখান থেকে প্রথমে লিখবেন বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়। বিপণনের ক্ষেত্রে 2 নম্বরটা লিখবেন।
3 নাম্বার লিখবেন 1 2 3। আর এখান থেকে লিখবেন হচ্ছে 6, 1 3 6 আর হচ্ছে 5, 1 3 5 6। এই 4টা প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন, অথবা আপনারা লিখে রাখবেন, যখন বাড়ির কাজ জমা দিতে বলবে কলেজে এসে জমা দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।